তো রবার্ট হুইটেকারের 1969 এর ক্লাসিফিকেশন, সেটাতে কি কি কিংডম ছিল একটু আগে বললাম। মোনেরা, কতগুলো প্রপার্টির উপর বেস করে সায়েন্টিস্ট রবার্ট হুইটেকার এই অর্গানিজম গুলোকে ডিসক্রিমিনেট করেছিলেন আলাদা আলাদা কিংডম। হোয়াট ওয়াজ দোজ ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স ডিপেন্ডিং অন which Whittaker tried to discriminate different living organisms and place them under these 5 separate kingdoms. Cellular structure উনি দেখেছেন, external features characteristics দেখেছেন, observable characteristics, তার মোড অফ নিউট্রিশন দেখেছেন। আমরা জানি অটোট্রপ, হেটেরোট্রপস, এই টার্মস গুলো আমরা পড়েছি, তাই না? স্বভোজী, পরভোজী, এগুলো আমরা পড়েছি। রিপ্রোডাকশনের টাইপস দেখেছেন অর্গানিজমের, whether this organism exhibits sexual or asexual mode of reproduction, যৌন জনন না অযৌন জনন কোনটা করে সেটা উনি দেখেছেন। এই বিভিন্ন অ্যাসপেক্ট গুলোকে কনসিডার করে তিনি ডিফারেন্ট অর্গানিজম গুলোকে ডিফারেন্ট কিংডমে প্লেস করেছেন। এটা কিন্তু অনেক সময় কোশ্চেন আসে, আমার বইতে দেখবে 5খানা না 4খানা এরকম অবজারভেবল ক্যারেক্টার লেখা আছে, যার উপর বেস করে সায়েন্টিস্ট হুইটেকার এই কিংডম গুলোকে ফেলেছেন। এবং এই অপশন গুলো খুব জরুরি, কারণ অনেক সময় এই অপশন গুলো নিজেদের মধ্যে সাফল করে দিয়ে কঠিন কোশ্চেন দিয়ে দেয়। এমসিকিউ কোশ্চেন যদি কঠিন করতে চায় তো এই অপশন গুলো অনেক সময় এর মধ্যে থেকে একটা মিসিং করে দেবে, 3টে সঠিক রাখবে, একটা ভুল দিয়ে দেবে, আইডেন্টিফাই দ্য ভুল ওয়ান। সমস্যায় পড়ে যাবে যদি অরিজিনালটা তুমি না জানো, ঠিক কি না? এই কিংডমটার মধ্যে খেয়াল করো, এটা যেহেতু ওই কার্ল উজের মতো আর্কি ব্যাকটেরিয়া ইউ ব্যাকটেরিয়াতে ডিভাইডেড নয়, তো মোনেরাটাকেই আমরা পাচ্ছি যে প্রোক্যারিয়েটিক রিপ্রেজেন্টেটিভ, তাই তো? আমি যদি বলি এই কিংডম গুলোর মধ্যে বলো তো প্রোক্যারিয়েটস, আদি কোষ, এটা কোন অর্গানিজমরা দেখায়, তাহলে তোমার উত্তর অবভিয়াসলি হবে মোনেরা। মোনেরা হলো এমন একটা কিংডম যেটা কেবলমাত্র ব্যাকটেরিয়া দিয়ে নিয়ে তৈরি। যদিও আমরা পরবর্তী সময়ে দুটো টার্ম জানতে পারলাম, আর্কি ব্যাকটেরিয়া আর ইউ ব্যাকটেরিয়া। আর্কি মানে প্রিমিটিভ, ইউ ব্যাকটেরিয়া মানে অ্যাডভান্স ব্যাকটেরিয়া। এটার সম্বন্ধে দু এক কথা আমি বলে দিচ্ছি, কিন্তু এটুকু জেনে রাখো মোনেরা হলো সবাই প্রোটিস্টা। আর এই মোনেরার পর যত এদিকে যাচ্ছ সব কিন্তু ইউক্যারিওট, সমস্ত কিছু আদর্শ কোষ। সেটা ইউনিসেলুলার হতে পারে কিংবা মাল্টিসেলুলার অর্গানিজম হতে পারে, কিন্তু এরা প্রত্যেকে অ্যাডভান্স সেল, প্রত্যেকেই ইউক্যারিওট সেলস। ছবি আঁকবো? তোমাদের কি মনে আছে প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক সেলের ডিফারেন্স, না ভুলে গেছো? দেখো, যদি ব্যাকটেরিয়া বলি, ব্যাকটেরিয়াদের বডি সেল মেমব্রেন তো অন্যান্য ইউক্যারিওটিক সেল মেমব্রেনের মতোই হয়, মেড আপ অফ ফসফোলিপিড। সেল মেমব্রেনে কোনো পার্থক্য নেই। সেল মেমব্রেন কোনটা? এই যে এটা ভেতরে, ঠিক, এটা এদের প্লাজমা মেমব্রেন। কিন্তু এদের সেল ওয়ালের মধ্যে গন্ডগোল আছে। We all know that the cell wall composition of green plants are made up of cellulose, কিন্তু এদের তা হয় না। ব্যাকটেরিয়ার সেল ওয়াল মেড আপ অফ পেপটাইডোগ্লাইকেন, পিডিজি, পেপটাইডোগ্লাইকেন্স। এটা একটা স্পেসিফিক কেমিক্যাল যেটা কেবল ব্যাকটেরিয়ার সেল ওয়ালেই পাওয়া যায়, আর কারোর ক্ষেত্রে পাওয়া যায়। তাহলে এখানে কিন্তু একটা প্রোক্যারিওট ইউক্যারিওটিকের মধ্যে ব্যাপক ডিসক্রিমিনেশন হয়ে গেল, ইজন্ট ইট? এই সেল ওয়ালের মধ্যে ডিসক্রিমিনেশনের পরে আসে আরো বড় গুরুত্বপূর্ণ ডিফারেন্স, and that lie within their nuclear structure. Rather they lack, they means protista, prokaryotes. Here we are representing Monera, bacteria. They lack typical nucleus, although they possess their genetic material. Here it is a single circular DNA, but naked DNA. It's not being enclosed by any nuclear membrane, isn't it? Nuclear membrane is completely missing from here. This kind of naked genetic material as found in bacteria are referred as nucleoid or xenophore. So their DNA can also be referred as nucleoid or xenophore or prochromosome. These are the different terms used for the bacterial DNA or bacterial chromosome. Remember, they are single circular DNA. একটা gold DNA, RNA নয়। নিউক্লিয়েড অর জেনোফোর অর প্রোক্রোমোজোম সবই বইতে আছে, পেয়ে যাবে, চিন্তা করুন, আছে। তো কিছু কিছু ব্যাকটেরিয়াতে আবার অবশ্য ফ্লাজেলা পাওয়া যায়, তবে এটা ম্যান্ডেটারি না, সব ব্যাকটেরিয়াতে থাকবেই। তবে ব্যাকটেরিয়াতে কোনো সেল অর্গানেলিজ নেই, জানো?
মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলজি বডি, কিচ্ছু পাবে না। লাইসোজোম, সেন্ট্রিওল, প্লাস্টিড, নাথিং। এগুলো কি এঁকেছি গোল গোল? একমাত্র একটা জিনিস পাওয়া যায়, অ্যান্ড দ্যাট ইজ 70S রাইবোজোম। এই 70S রাইবোজোমটাও আবার ইউক্যারিওট থেকে আলাদা। কেন আলাদা? ইউক্যারিওটিকে কি পাওয়া যায়? 80S রাইবোজোম। এই এস মানেটা এখন বুঝবে না, সেল বায়োলজি যখন পড়াবো তখন একটু আলোচনা করে দেবো। এবার যদি ইউক্যারিওটিকে ছবি আঁকি, সেটা গাছের ছবি আঁকি, অ্যানিমেলের ছবি আঁকি, যা খুশি, ধরো আমি গাছেরই আঁকি, প্ল্যান্ট সেলের যদি ছবি আঁকি, এটা এরকম রাফলি দেখতে হবে। প্ল্যান্ট সেলেরও সেল মেমব্রেন থাকবে। সেল মেমব্রেনের কম্পোজিশন সবার ক্ষেত্রেই ট্রু, একই রকম। Their cell wall is made up of cellulose instead of peptidoglycan. এখানে কিন্তু একটা ডিফারেন্স চলে আসছে, ঠিক কি না? আর এদের স্পেসিফিক নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াস ছাড়াও অন্যান্য সেল অর্গানেলিস থাকে। তো যেটা কথা, এই ভিজিবল অবজারভেবল ক্যারেক্টারের উপর ডিপেন্ড করে আমরা আদি কোষ আর আদর্শ কোষ, প্রোক্যারিওটস আর ইউক্যারিওটস এর সেলের মধ্যে ডিফারেন্সটা আশা করি বুঝতেও পারবো। সমস্ত প্রোটিস্টা, ফাঞ্জি, প্ল্যান্টি, এদের কিন্তু সবার ইউক্যারিওটিক সেল। রাফলি এই ক্যারেক্টারগুলো কিন্তু সবাই শো করবে। একমাত্র এই ধরনের সেল কেবল মনেরাতে আছে, কেবল ব্যাকটেরিয়াতে দেখা যায়। তবে আলোচনাটা যখন করছি, ব্যাকটেরিয়াদের সম্বন্ধেও আমি একটু পরে বলে দেবো আর্কি ব্যাকটেরিয়া আর ইউ ব্যাকটেরিয়ার মধ্যে ডিফারেন্স। এখনই বলছি না, বাট পরে বলে দেবো। এবার চলো ব্যাকটেরিয়া নিয়ে এটা ছাড়াও দু একটা অন্য কথা বলি। এটা ছাড়া মানে সেল কম্পোজিশন ছাড়া, সেলের মধ্যে তো অনেক ডিফারেন্স আছে। যেমন আমরা দেখলাম সেল ওয়ালে ডিফারেন্স আছে, জেনেটিক মেটেরিয়ালে ডিফারেন্স আছে, সেল অর্গানেলিস একটাও অ্যাডভান্স নয়। এগুলো ছাড়াও অনেক ডিফারেন্স আছে, যেমন দে আর অল ইউনিসেলুলার অর্গানিজম, এটা একটা ক্যারেক্টারিস্টিক পয়েন্টস। ব্যাকটেরিয়ারা সাধারণত ফটোসিনথেসিস করতে পারে না, সাধারণত, কিন্তু অসাধারণত পারতেও পারে। দু একটা এক্সাম্পল আছে, যেমন ক্লোরোব্যাকটেরিয়া, দু চারটে আছে যারা অটোট্রপিক নেচার দেখায়, ফটোসিনথেসিস করতে পারে, রেয়ার। কিছু আছে কেমোসিনথেটিক করতে পারে, মানে এই ধরনের ব্যাকটেরিয়াগুলো সাধারণত সমুদ্রের তলায় থাকে এবং কোনো কেমিক্যালের প্রেজেন্সে রিয়াকশন করে খাবার বানাতে পারে, বাট উইদাউট দ্য প্রেজেন্স অফ সানলাইট। সানলাইট ওরা কিন্তু নিতে পারে না, তাদেরকে বলা হয় কেমো অটোট্রপস। অটো অটোট্রপস না, তারা কেমো অটোট্রপ। ব্যাকটেরিয়ার মধ্যে বেশ কিছু ডিটেলস তোমরা পাবে, এই জিনিসগুলো ব্যাকটেরিয়া যখন দেখবে ডিটেলসে লেখা আছে বইতে, তার মধ্যে অনেক কিছু তোমাদের পড়তে হবে। ব্যাকটেরিয়ার এক্সাম্পল যদি বলি, যাদের সম্বন্ধে এত কথা বলছি, ব্যাকটেরিয়া কারা? আমাদের জানাশোনা ব্যাকটেরিয়ার মধ্যে খুব পরিচিত নাম হলো ল্যাক্টোব্যাসিলাস। কিসে থাকে বলো? কার্ড, দই, ঠিক না? এছাড়া ইকোলাই, স্ট্রেপ্টোকক্কাস, ক্লস্ট্রিডিয়াম, এগুলোর নামও প্রবাবলি শুনেছি। শুনেছি তো, এই নামগুলো না অচেনা লাগছে? গুড। এবার চলো প্রোটিস্টা নিয়ে একটু আলোচনা করি। এখন খুব ডিটেলসে যাচ্ছি না, অল্প অল্প আলোচনা করছি, তারপরে আবার এই প্রত্যেকটার সম্বন্ধে অনেকটা আলোচনা করব, কোনো চিন্তা নেই। প্রোটিস্টা নিয়ে যদি আলোচনা করি, ফার্স্টেই বলতে হবে দে অল মেড আপ অফ ইউক্যারিওটিক সেল। তার মানে এই ছবিটা সম্বন্ধে যা ইনফরমেশন পাচ্ছ তুমি প্রোটিস্টাদের মধ্যে তাই পাবে। প্রোটিস্টা কারা বলো তো? অ্যামিবা, প্যারামেসিয়াম, ইউগ্লিনা, নাম শুনেছো? এরা হলো প্রোটিস্টা। ডায়াটমস, এরা হলো প্রোটিস্টা। তোমাদের একটা তথ্য দিয়ে রাখি, জানলে অবাক হবে। আমাদের ধারণা তো সবুজ উদ্ভিদ, গ্রিন প্ল্যান্টস, যেগুলো টেরেস্ট্রিয়াল প্ল্যান্টস, মেসোফাইটস, ল্যান্ডে পাওয়া যায়, তারাই তো ফটোসিনথেসিস প্রচুর করে, বলো? সবুজ গাছ না, এরা ফটোসিনথেসিস বিশাল করে না। ফটোসিনথেসিস বিশাল পরিমাণে করতে পারে সমুদ্রে থাকা ইউনিসেলুলার গ্রিন টাইপের প্রোটিস্টা। এরাই সবচেয়ে বেশি ফটোসিনথেসিস করে পৃথিবীতে, সবচেয়ে বেশি। ফটোসিনথেসিসের মাধ্যমে অক্সিজেন তৈরি করে দিতে পারে এই প্রোটিস্টারা, এরা সমুদ্রের সারফেসে থাকে। ওর জন্য তোমাদের একটা কথা বলি, গাছ কাটা তো অবশ্যই উচিত নয়, তাও যদি 10টা গাছ কাটা পড়ে, তার চেয়েও বড় ক্ষতিকর ইভেন্ট হলো যদি কখনো সমুদ্রে অয়েল স্প্লিজ হয়, সেটা ভয়ঙ্কর ক্ষতিকর। অয়েল স্পিল হয় না, জাহাজ থেকে লিক করে, আর একটা জাহাজ যদি বাই চান্স হয়, এরকম বহুত ঘটনা হয়, সেটা অনেক বেশি ডিজাস্টার কজ করে। কারণ ওই ইউনিসেলুলার অর্গানিজমগুলো একবার মরে গেলে, আর ওই তেলের লেয়ার তো উপরেই ভাসতে থাকবে, ও তো জলে মেশেও না,
সে আরো ভয়ঙ্কর ক্ষতির সৃষ্টি করে। অয়েল স্পিল ইজ এ ওয়ে ডেঞ্জারাস দ্যান কাটিং অফ ট্রি, বাট কোনোটাই ডিজায়ারেবল নয়, এটা কোনোটাই অ্যাডভাইজেবল নয় যে চলো সমুদ্রে ওখানে অনেক প্রোটিস্টা আছে, দে উইল ব্যালেন্স দ্য থিং, চলো গাছ কাটি। ব্যাপারটা একদম উচিত নয়। তবু আমি এটা একটা তথ্য কম্প্যারিজন ভাবে দেওয়ার জন্য বলে রাখলাম। প্রোটিস্টারা মেইনলি ইউনিসেলুলার হয়, এটা একটা ইউনিক ফিচার। প্রোটিস্টা কখনোই মাল্টিসেলুলার হয় না, যেমন ইউগ্লিনা, অ্যামিবা, প্যারামেসিয়াম। মশা কামড়ালে ম্যালেরিয়া হয়, পজিটিভ এজেন্টের নাম কি? মশা তো ডিজিজটা কজ করে না। প্লাজমোডিয়াম ভাইরাস, দ্যাট অলসো বিলং টু দ্য প্রোটিস্টা। প্রোটিস্টার প্রচুর মেম্বার্স আছে, ভালো ভালো আছে কিছু যারা ওই রকম বললাম ফটোসিনথেসিস করতে পারে বা টুকটাক আমাদের অন্যান্য লাইফ প্রসেসে ইকোলজিক্যাল সিস্টেমগুলো চালাতে হেল্প করে, আর খারাপ যেগুলো হিউম্যানের রোগ করে সেগুলো আমাদের রেসপেক্টে কমার্শিয়ালি হার্মফুল, সেগুলোকেও আমাদের পরে মুখস্থ করতে হবে। এবার চলো একটু জানি ফানজাই নিয়ে। ফানজাইরা কি শুধুই ইউনিসেলুলার হয় লাইক ইস্ট, স্যাকারোমাইসিস সেরিভিসি? না, ফানজাই মে বি মাল্টিসেলুলার। এরকম একটা এক্সাম্পল দিতে পারবে তোমরা ফানজাই মাল্টিসেলুলার বড় স্ট্রাকচার? কি মানে বললাম? ও মাশরুম, আই হার্ড ইট রং। হ্যাঁ গুড, টোডস্টুল, মাশরুম। মাশরুম তো দুটো তিনটে ভ্যারাইটি আছে, ব্যাঙের ছাতা যেগুলো খাওয়া যায়, দ্যাটস কল মাশরুম। কিন্তু ওটা যে গ্রুপের আন্ডারে সেটা হলো টোডস্টুল গ্রুপ, ব্যাঙের ছাতা বলি আমরা এটা নর্মাল। ঠিকই তাই বলেছো। কিছু কিছু ফাঙ্গাস আছে যারা ইউনিসেলুলার, বাকি মাল্টিসেলুলার ফাঙ্গাসও আছে। এগুলোর সম্বন্ধেও আমরা যখন আবার ফাঙ্গাস নিয়ে ইন্ডিভিজুয়ালি পড়বো তখন ডিটেলসে জানবো। আর মাল্টিসেলুলার ফাঙ্গাসের একটা ফিচার হলো তাদের শরীর সরু সরু সুতো, থ্রেড লাইক স্ট্রাকচার দিয়ে তৈরি হয়, নেমড অ্যাজ হাইফি। ভাবরিও না, এরকম হয়তো কেউ কেউ মনে করছো যে স্যার এই টার্মগুলো সম্বন্ধে লিখছো আঁকছো না কিছু, চিন্তা করো না, এগুলো সবই ডিটেলসে আছে, পরেই আছে, ওগুলো ওখানে আমি টাচ করবো। জাস্ট এখন তোমাদের সাথে একটু পরিচয় ঘটাচ্ছি। এই যে যেমন ধরো মাশরুমের নাম বললে সাইন্টিফিক নেম কি? অ্যাগারিকাস বিস্পোরাস, অ্যাগারিকাস ক্যাম্পাস্ট্রিস, ভলভারিয়েল্লা ভলভেশিয়া, এই তিনটেই হলো খাওয়া যায় যতদূর আমি জানি। ভুল করেও কোনো এক্সপেরিমেন্টাল বসে ব্যাঙের ছাতা খেয়ে ফেলো না, খুব ডেঞ্জারাস জিনিস। এমন অনেক ব্যাঙের ছাতা আছে, ইউ উইল বি অ্যামেজড টু নো দ্যাট একটা সিঙ্গেল ব্যাঙের ছাতায় যত পরিমাণ বিষ থাকে তাতে মানুষ 600 মানুষ মারা যেতে পারে। এরকম একটা ব্যাঙের ছাতার নাম বলি অ্যামানিটা ভার্না, ইটস অলসো নোন অ্যাজ ডেথ কাপ। একটা ব্যাঙের ছাতাতেই যত পরিমাণ বিষ আছে, একজন খেলে তো মরবেই স্যাটিসফ্যাক্টরিলি, কোনো টেনশন নেই, তুই খেয়েছিস যখন মরবি। দোতে একটা মাশরুমে এত বিষ থাকে যে শয়ে শয়ে আরো অনেক মানুষ মারা যেতে পারে। এছাড়াও পেট খারাপ বা অন্যান্য টাইপের ইনডাইজেশন ম্যাসিভ স্কেলে হতেই পারে। জন্য যে কোনো ব্যাঙের ছাতা পেলেই হ্যাঁ মাশরুম মাশরুম, এগুলো কাল্টিভেটেড ভার্সন হয় এবং স্পেসিফিক কিছু স্পিসিস আছে সেগুলোই কিন্তু খাওয়া যায়। কেমন? ডেথ কাপ পাবে, সব আছে পরে। প্ল্যান্টিয়ার অ্যানিমেলিয়া নিয়ে তো কিছুই বলবো না। কেন কিছু বলবো না? পরে দুটো চ্যাপ্টার আছে এই নিয়ে, কিংডম প্ল্যান্টি, কিংডম অ্যানিমেলিয়া, ক্লাস 11-এর ইউনিট 1-এর 3rd আর 4th চ্যাপ্টারের নাম। তো এই দুটোর সম্বন্ধে তো সবচেয়ে বেশি জানতে হবে। এখন আর ছোটখাটো আলোচনা করে কি লাভ, বাকি জানি মানুষ অ্যানিমেল আর ম্যাঙ্গো প্ল্যান্ট, এগুলো সম্বন্ধে এখন কিছুই আলোচনা করছি না। ইনফ্যাক্ট এই চ্যাপ্টারের মধ্যেও আমরা এগুলোর সম্বন্ধে যখন ছোট ছোট আলোচনা করব, এদের সম্বন্ধে কিছু করব না, কারণ এদের জন্য তো সেপারেট চ্যাপ্টার রয়েছে, আলাদা দরকার এখন নেই। চলো প্রথম থেকে এবার শুরু করি, একটা একটা করে ডিটেলস আলোচনা করি। এই লাইনটাকে আমরা রেখে আলোচনাটা একটুখানি স্পেসিফিক ভাবে বাড়াই। প্রথমে একটা কথা বলি যে ব্যাকটেরিয়ার মধ্যে যে দুটো টার্ম আমরা তখন পেয়েছিলাম, আমরা তখন এর সম্বন্ধে ডিটেলসটা জানিনি। ওয়ান ইজ আর্কিব্যাকটেরিয়া, দ্যাট ইজ ইউব্যাকটেরিয়া। এই টার্মটা জানা দরকার, জানো, যদিও এটা অ্যাকচুয়ালি রবার্ট হুইটেকারের 5 কিংডম ক্লাসিফিকেশনের আন্ডারের জিনিস নয়, তথাপি একটু জেনে রাখো কি কি কারণে এদেরকে আলাদা করা হয়। মূলত আর্কিব্যাকটেরিয়া যারা থাকে, যে ধরনের ব্যাকটেরিয়া, তারা এক্সট্রিম হ্যাবিটেটে বাস করতে ক্যাপেবল। এরা নর্মাল হ্যাবিটেট, যে রকম জায়গায় সাধারণত লাইফ পাওয়া যায় সেই রকম হ্যাবিটেটে এদেরকে পাওয়া যায়।
নিশ্চয়ই দইয়ের মধ্যে পাওয়া যায়, এটা একটা এক্সট্রিম হ্যাবিটেট বলবে না? এক্সট্রিম হ্যাবিটেট হলো প্রচন্ড হাই সল্ট বা সল্টি রিজিয়ানে পাওয়া যায়, যাদেরকে হ্যালোফাইলস বলে। ফাইল মিনস লাভিং সাবস্টেন্স, হ্যালো মিনস সল্ট, হ্যালোফাইলস বলা হয় যারা এক্সট্রিম হ্যাবিটেটে থাকে। এক্ষেত্রে সল্টি রিজিয়ানে যারা থাকে, যেমন এক্সাম্পল হ্যালোব্যাকটেরিয়াম, সাইন্টিফিক নেম চাইলে লিখে নাও, হ্যালোব্যাকটেরিয়াম এসপি। জিনিসটা জানলে এক্সাম্পলটা মুখস্থ করতে কষ্ট হবে না। স্পিসিস নেম সবার দরকার নেই, এসপি বলে লিখে দাও, এসপি ডট, বাট আন্ডারলাইন করতে ভুলো না। হ্যালোফাইলস এর পর আসে থার্মোঅ্যাসিডোফাইলস। এটা একটা গ্রুপ অফ ব্যাকটেরিয়া, থার্মোঅ্যাসিডোফাইলস। Those can live under high temperature or high acidic concentration. এরা সাধারণত আন্ডার দ্য সি বিভিন্ন ভলক্যানিক ভেন্টে পাওয়া যায়, হট স্প্রিং এ পাওয়া যায়। এরা খুব হাই টেম্পারেচার সাস্টেইন করতে পারে, ইউনো। তো এখানে লিখে রাখো হট স্প্রিং, ভলক্যানিক ভেন্ট, আন্ডার দ্য সি, এই রকম কিছু টার্ম এর পাশে ব্র্যাকেটে লিখে রাখো। এরকম কিছু এক্সাম্পল থার্মোঅ্যাসিডোফাইলস, যেমন থার্মোকক্কাস, খুব ইজি এক্সাম্পল, মনে রাখতে আশা করি অসুবিধা হবে না, নামটার সাথে কিছু মিল আছে, থার্মোকক্কাস sp। এইবার কিছু এমন ব্যাকটেরিয়া আছে যারা কিছু স্পেসিফিক গ্যাসিয়াস এনভায়রনমেন্টে প্রচুর ভাবে বাঁচতে পারে, অন্য কোনো নর্মাল অর্গানিজম ছাড়াও ব্যাকটেরিয়াও ইনফ্যাক্ট বাঁচতে পারে না। যেমন সালফার, হাই সালফার কনসেন্ট্রেশন রিজিয়ানে বাঁচতে পারে এরকম কিছু ব্যাকটেরিয়া আছে, নোন অ্যাজ থায়োব্যাসিলাস। যেমন মিথেন কনসেন্ট্রেশন প্রচন্ড হাই, মার্শি রিজিয়ান গুলোতে বাঁচে যে সমস্ত ব্যাকটেরিয়া গুলো আছে তাদের মিথানোজেন বলে, মিথানোজেন্স। এরা মার্শি রিজিয়ানে পাওয়া যায়। মার্শি রিজিয়ান্স মানে কোনো জলাভূমি, কাদা কর্দমাক্ত পুকুর বলা যায় না, ডোবা টাইপের, নিচু জলও সেরকম নেই, মাঠে ঘাটে এরকম এরকম ডোবা টাইপের জিনিস পাওয়া যায়। এইগুলোতে কিছু ব্যাকটেরিয়া থাকে অ্যাট দ্য বটম, আর সেই ব্যাকটেরিয়াগুলো আনইউজুয়াল টাইপের হয়, কারণ এখানে মিথেনের কনসেন্ট্রেশন প্রচন্ড হাই থাকে। এই মিথেনের কনসেন্ট্রেশনে যে সমস্ত ব্যাকটেরিয়া বাঁচতে পারে, যেমন মিথানোজেন, মিথানোজেন তো গ্রুপটার নাম, মিথানোব্যাকটেরিয়াম, মিথানোকক্কাস, এরকম বেশ কিছু ব্যাকটেরিয়া পাওয়া যায় যারা মার্শি রিজিয়ানে বাস করে, হাই কনসেন্ট্রেশনে মিথেনের কনসেন্ট্রেশনে বাঁচতে পারে, এবং এরা মিথেন তৈরিও করতে পারে, অর্গানিক সাবস্টেন্স থেকে মিথেন তৈরিও করতে পারে। খেয়াল করে দেখো, এরা সবাই আর্কি ব্যাকটেরিয়া। এদের এই একটা বিশাল বৈশিষ্ট্য যে এদের হ্যাবিটেট গুলো কোনোটাই নর্মাল নয়। এদের আজকের দিনে পাওয়া যায়, এটা একটা থিওরিকে প্রুভ করে, জানো, যে পৃথিবীতে প্রথম যখন লাইফ এসছিল সেটা কখনো কোনো এক্সট্রিম কন্ডিশনেই এসছিল, এক্সট্রিম হ্যাবিটেটে এসছিল, সেটার প্রমাণ হিসেবে আজকে এদেরকে পাওয়া যায়। ভবিষ্যতে পৃথিবী ধীরে ধীরে ঠান্ডা হয়েছে আমরা জানি, এনভায়রনমেন্ট অনেকটাই অক্সিডাইজিং নেচারের হয়েছে, এখন যেমন ফ্রি অক্সিজেন পাওয়া যায়, ঠিক কিনা? ধীরে ধীরে এনভায়রনমেন্ট আজকের মতো হয়েছে এবং সেখানে তো বিভিন্ন ধরনের নর্মাল অর্গানিজম পাওয়া যায়, কিন্তু আজকের দিনে এদেরকে যেখানে পাওয়া যায় এখানে এরা ছাড়া আর অন্য কোনো লিভিং ক্রিয়েচার বাঁচতে পারে না, যেটা সিগনিফাই করে somehow millions of years ago probably life originated on these extreme platforms, probably। তখন হয়তো এরকম ক্রিয়েচার আরো অনেক ছিল, আজকে হয়তো কিছু আমরা খুঁজে পেয়েছি, এখনো অনেক কিছু খোঁজা বাকি। সায়েন্টিস্টরা বলে সমুদ্রের নিচে আমরা এখনো 99% এক্সপ্লোর করতে পারিনি, যা জেনেছি তা সবটুকু নয়, সমুদ্রের নিচ কিন্তু প্রচন্ড মিস্টেরিয়াস, এখনো প্রচুর কিছু এক্সপ্লোর করা বাকি, অনেক অর্গানিজম এখনো ওখানে লুকিয়ে আছে যা আমরা যেতেই পারছি না সেখানে, বোঝা গেছে? আর্কি ব্যাকটেরিয়াদের আর একটা ফিচার যেটা ইউ ব্যাকটেরিয়াদের থেকে এদের আলাদা করে, সেটা হলো এদের সেল ওয়ালে পেপটাইডোগ্লাইকেন পাওয়া যায় না। এটা আর একটা ক্যারেক্টারিস্টিক ফিচার্স, সেল ওয়াল ইজ নট মেড আপ অফ পেপটাইডোগ্লাইকেন ইন কেস অফ
আর কি ব্যাকটেরিয়া, তাহলে স্যার এদের কি থাকে, এদের একটা স্পেসিফিক প্রোটিন থাকে নাম এস প্রোটিন, আর একটা থাকে সিউডোমিউরিন। সিউডোমিউরিন, এই দুটো সাবস্টেন্স থাকে, যে দুটো ভেরি ইউনিক ইন নেচার। এদের সেল ওয়ালটা কমপ্লিটলি আধুনিক ব্যাকটেরিয়া, যার আন্ডারে ল্যাক্টোব্যাসিলাস, ইকোলাই, ক্লস্ট্রিডিয়াম এই সমস্ত ব্যাকটেরিয়া পড়ে, ভিব্রিও কলেরি, সেই সমস্ত ব্যাকটেরিয়ার থেকে এদের সেল ওয়ালের কম্পোজিশন আবার আলাদা। আর এই কম্পোজিশন থাকার কারণেই এই এক্সট্রিম হ্যাবিটেটে এরা সার্ভাইভ করতে পারে। এখান থেকে খুব হাই ফাই লেভেলের কোশ্চেন আসে, কিন্তু মনে রাখবে খুব সহজ লেভেলের কোশ্চেন আসে না, এদের কম্পোনেন্টটাও জানতে জিজ্ঞেস করে অনেক সময়। মোটামুটি যে দুটো তথ্য বললাম তার উপর বেস করেও তোমরা যদি পড়ো, ইউ উইল বি এবল টু ফাইন্ড আউট দ্য ডিফারেন্স, ক্লিয়ার কাট ডিফারেন্স বিটুইন আর্কি ব্যাকটেরিয়া এন্ড ইউ ব্যাকটেরিয়া। এছাড়া কিছু ইনফরমেশন বইতে আছে, দেখো বইটা পেজ ওল্টাও। ব্যাকটেরিয়ার মধ্যে তোমরা কতগুলো পাবে, যেমন টাইপস অফ ব্যাকটেরিয়া ডিপেন্ডিং অন দেয়ার শেপ, লাইক কক্কাস, ব্যাসিলাস, পাইরিল্লা, এই নামগুলো আসে কিসের উপর না, তার শেপের উপর। যদি কোনো ব্যাকটেরিয়ার পাশে নাম কক্কাস পাও, তার মানে জানবে ওটা গোল আকারের ব্যাকটেরিয়া। যেমন আজকেই বলেছিলাম এরকম একটা ব্যাকটেরিয়ার নাম বলো তো যার শেষে কক্কাস লিখেছি, ল্যাক্টোব্যাসিলাসের শেষে কক্কাস আছে, ঠিক তাই, তোমাকে নোবেল দেওয়া উচিত। স্ট্যাফাইলোকক্কাস, এখানে লিখিনি কোনো কক্কাস নামে, থার্মোকক্কাস। এই এই জিনিসটা দেখো, নামের শেষে কক্কাস মানে এই ব্যাকটেরিয়াটা শেপ গোল। ল্যাক্টোব্যাসিলাস এখানে লিখেছি, ব্যাসিলাস কথাটার মানে কি দেখো দেওয়া আছে বইতে। যখন কোনো ব্যাকটেরিয়ার শেষে ব্যাসিলাস টার্মটা পাবে, তার মানে এই ব্যাকটেরিয়াটা দেখতে কেমন, রড শেপের, মানে একটু কলামনার, পান্তুয়ার মতো দেখতে, সোজা কথা এইরকম টাইপের দেখতে। এই জায়গাগুলো উইথ এক্সাম্পল পড়বে, এখানে বেশ কিছু এক্সাম্পল পড়তে হবে, সামনের দিন তোমাদের একটু ব্রেনোলিয়া খেয়ে আসতেও হতে পারে। এবার আস্তে আস্তে যত চ্যাপ্টার গুলো এগোবো, সাইন্টিফিক নেম এক্সাম্পলের স্টক বাড়বে। তোমাদের আমি সাজেস্ট করব লিস্ট ডাউন করবে চ্যাপ্টার ওয়াইজ, কিসের নাম কার পাচ্ছ, বইতে যতই থাক নিজের একটা খাতা বা তালিকা বানাবে যেগুলোতে সিরিয়ালি পরপর সাইন্টিফিক নেমগুলো নিজে লিখবে, তবে গিয়ে এগুলো মুখস্থ হবে। বেশ কিছু ডিটেলস আছে, কোনোটাই বাদ দেবে না। আমি চলে যাই এমন কিছু কিছু ডিটেলসে, যে ডিটেলস গুলো না বোঝালে, আমি না বোঝালে তোমরা বুঝবে না। যেমন এইখানে দেখো বেশ কিছু ডিফারেন্স আছে, ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া ডিফারেন্স, ইউ ব্যাকটেরিয়া, আর্কি ব্যাকটেরিয়া যেটা আলোচনা করে দিলাম, অটোট্রপিক ব্যাকটেরিয়া, হেটেরোট্রপিক ব্যাকটেরিয়া, এগুলো পড়লে বুঝবে। কিন্তু একটা জিনিস আছে পড়লে বুঝবে না, আই নিড টু হেল্প ইউ আউট, অ্যান্ড দ্যাট ইজ গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ।